নমস্কার প্রিয় কৃষক ভাইয়েরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি। প্রিয় কৃষক ভাইয়েরা, আজ আমরা এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিএপি এবং ন্যানো ডিএপি, এই দুটোর মধ্যে পার্থক্য। এখানে আমরা খুব সহজ ভাষায় এই ভিডিওতে আলোচনা করব। আর বিশেষ করে এই যে আমরা বলছি ডিএপি, অর্থাৎ যেটা আমরা বাজারে দানাদার ফর্মে পাই, আমরা পারম্পরিকভাবে কিন্তু ব্যবহার করে আসছি। তো ডিএপি ব্যবহার করলে আমরা দেখেছি কি আমাদের গাছের গ্রোথ ভালো হয়, আমাদের গাছের মধ্যে সবুজ ভাব বৃদ্ধি পায়, অর্থাৎ পাতার ক্লোরোফিলের সংখ্যা বৃদ্ধি পায়। আমরা সেটা দেখে কিন্তু খুব খুশি হই। কিন্তু আদতেও আমরা যে কারণের জন্য এই ডিএপিটাকে ব্যবহার করি সেটা কি পূর্ণ হচ্ছে? সেই বিষয়গুলো নিয়ে আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব। দেখুন, যার ভালো দিক আছে তার খারাপ সাইডটা আছে। আমরা সবসময় কি করি, ভালো দিকটাকে আমরা ভালোভাবে দেখিনি, কিন্তু তার পিছনে যে নেগেটিভ সাইড বা খারাপ দিকটা আছে সেইটার কথা আমরা ভুলে যাই, আর যার কারণেই কিন্তু আমাদের সর্বনাশটা হয়ে থাকে। তো আজ আমরা এই ভিডিওতে ঠিক সেই রকমভাবে আমরা ডিএপির ভালো সাইডটা দেখে এসেছি। এবার ডিএপির খারাপ কী কী সাইড আছে সেটাও আমাদের জানা দরকার। তো আজ আমরা এই ভিডিওতে সেই খারাপ সাইডগুলো আলোচনা করব। এবং এই যে বর্তমানে বাজারে বলছি যে ন্যানো ডিএপি এসছে, তো ন্যানো ডিএপি কেন আসলো? কৃষি বিজ্ঞানীরা যেটা বলছে এখন বর্তমানে যে আপনারা ডিএপি, দানাদার ডিএপিটাকে ব্যবহার না করে আপনারা ন্যানো ডিএপি ব্যবহার করুন। কথাটা কেন বলছে, কোন বেসিসে বলছে, আমরা এই ভিডিওতে আপনার ডিটেল আলোচনা করার চেষ্টা করি। তো প্রিয় কৃষক ভাইয়েরা, ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে। তো ভিডিওটি আপনারা মন দিয়ে দেখবেন আর ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে অনেক তথ্য মিস করে যাবেন। তো সবার প্রথমে চলুন আমরা আলোচনা করি যে ডিএপি নিয়ে। আমরা এই যে দানাদার ডিএপি, যাকে বলছি আমরা কি, যে ডাই অ্যামোনিয়াম ফসফেট, অর্থাৎ এখানে এর মধ্যে অ্যামোনিক্যাল নাইট্রেট ফর্মে, দুটো ফর্মে থাকে, অ্যামোনিক্যাল ফর্মে এবং নাইট্রেট ফর্মে, দুটো ফর্মে নাইট্রোজেনকে পাওয়া যায়, 18% নাইট্রোজেন, এবং ফসফরাস আছে এর মধ্যে আপনার 46%। এবার কি হয় যে আমরা এই যে যখন আমাদের জমিতে এই ডিএপিকে ব্যবহার করি তখন কি হয়, এই যে অ্যামোনিক্যাল নাইট্রোজেন এটা খুব ফাস্ট রিলিজ হয়, যার ফলে আমরা কি জানি, নাইট্রোজেন গাছের গ্রোথ বৃদ্ধি এবং পাতার ক্লোরোফিলের সংখ্যাটাকে বাড়িয়ে দেয়। তাহলে নাইট্রোজেন তার কাজটা করছে, তাহলে ফসফরাস যেটা এর মধ্যে আমরা দিচ্ছি 46% ফসফরাস, এইটা কি কাজ করছে সেটা এবারে আলোচনা করি। আমরা একটা ছোট্ট বিষয় আমরা কিন্তু অনেকেই জানি, সেটা হচ্ছে মাটির পিএইচ, যার উপর ডিপেন্ড করে পুরো গাছের জীবনচক্র, পুরো মাটির জীবনচক্র। কিন্তু পিএইচ দেখুন, দুটো ওয়ার্ড, একদম ছোট্ট, কিন্তু তার উপরেই সব কিছু বেস করে। পিএইচ এর মান কত? পিএইচ এর মান হচ্ছে আপনার 1 থেকে 14 হিসাবে ধরা হয়। আমাদের নর্মাল পিএইচ যদি আমরা বলি, সেটা হচ্ছে কৃষকের ভাষায় বা কৃষির ভাষায় আমাদের ভালো মানের মাটি হতে হলে 6.5 থেকে 7.2। এই পিএইচ মান যদি থাকে আমাদের মাটির, তাহলে কি হয়, তাহলে গাছ সব ধরনের খাবারকে সঠিকভাবে গ্রহণ করতে পারে। এই পিএইচ এর মানের যদি কম বা বেশি হয়, আমরা যেহেতু ফসফরাস নিয়ে আলোচনা করছি, এই যে 6.5 থেকে 7.2 এই পিএইচ মানের কম বা বেশি হলে কি হয়, ফসফেট মাটির মধ্যে লক হয়ে যায়। সেগুলো বিভিন্ন খাদ্য উপাদানের সঙ্গে, যেমন জিঙ্ক, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ, এর সাথে কি হয়, আবদ্ধ হয়ে বন্ড তৈরি হয়ে মাটির মধ্যে পড়ে থাকে, এবং সেটা ভাঙতে পারে না মাটি, এবং যে আপনার গাছ সেটাকে ঠিকভাবে গ্রহণ করতে পারে। কিন্তু অপরদিকে আবার দেখুন, এই যে আমরা বলছি ডিএপির পিএইচ মান কত? ডিএপির পিএইচ মান হচ্ছে 7 থেকে 8। আমরা বলছি আমাদের মাটির পিএইচ মান দরকার আপনার 6.5 থেকে 7.2। আবার ওদিকে আমরা ডিএপি ব্যবহার করছি, তার পিএইচ মান হচ্ছে 7 থেকে 8।
তাহলে আমরা নিজেরাই আমাদের মাটির পিএস মানকে যখন ডিএপি ব্যবহার করি বাড়িয়ে নিচ্ছি। তাহলে সেক্ষেত্রে যখনই মাটির মধ্যে তার পিএস মান বেড়ে যাচ্ছে, নাইট্রোজেনটা কাজ করছে, কিন্তু এই যে আমরা ফসফরাসটা দিচ্ছি, ফসফেটটা দিচ্ছি, এটা কি হচ্ছে মাটির মধ্যে লক হয়ে যাচ্ছে, যার ফলে আপনার গাছ সেটাকে নিতে পারছে না, এবং এখান থেকেই কিন্তু শুরু হচ্ছে আমাদের মাটির খারাপ অবস্থা। এবার আবার পরবর্তীতে ওই যে মাটির পিএস মান, অনবরত আমরা যে ডিএপি ব্যবহার করেছি, মাটির পিএস মান বেড়ে গেছে, এবং পিএস মানকে কমিয়ে আনার জন্য আমাদের তখন ব্যবহার করতে হচ্ছে কি জিপসাম অথবা সালফার। মেন যেটা সেটা হচ্ছে সালফার। তাহলে আমরা এক্সট্রাভাবে আবার সালফার দিয়ে আমাদের মাটির পিএস মানকে নামাতে হচ্ছে, এবং তারপরেই সেটাকে আবার গাছ তখন এই ফসফরাসগুলোকে গাছ সেখান থেকে নিতে পারছে। এবার ডিএপি যেটা আছে এটা কিন্তু 100% ওয়াটার সলুবেল নয়। দানাদার ডিএপি যেটা 100% ওয়াটার সলুবেল না। আমরা যদি আমাদের মাটির পিএস মান সঠিক থাকে, অ্যাকুরেট থাকে, তাহলে এই যে ডিএপি আমরা যেটা ব্যবহার করব তার মোটামুটি বলা হয় 30 থেকে ম্যাক্সিমাম 40%, সবসময় 30%ই বলা হয়। তো সেইটা গাছ নিতে পারে, বাদ বাকিটা মাটির মধ্যে লক হয়ে যায়। আর ফসফরাসের আরেকটা দোষ কি জানেন তো? ফসফরাস আপনার মাটিতে যখন আমরা ব্যবহার করি এটি সচল নয়, চলাচল করতে পারে না। অন্যান্য নাইট্রোজেন যেমন সচল, ফসফরাস মাটিতে পড়ে থাকে। এই যে ফসফরাসটা যদি গাছের নিতে হয়, তাহলে তার শিকড় যদি ওই ফসফরাসের কাছে আসে তাহলে সে নিতে পারবে। মাটির মধ্যে যে আপনার ইলেকট্রন থাকে, যেটা কানেক্টিভিটি, তো তার মাধ্যম দিয়ে এই যে মাটির মধ্যে বিভিন্ন ধরনের খাবারগুলো চলাচল করতে পারে, এবং সেইগুলো কি হয়, এই যখন চলাচল করে অটোমেটিক্যালি গাছের শিকড়ের কাছে আসে, এবং সেই গাছ সেই খাবারগুলোকে নিতে পারে। কিন্তু ফসফরাস অচল অবস্থায় থাকে, যার কারণে এই যে মাটির মধ্যে আমরা ওই কারণেই বলে থাকি যে 30% মতো গাছ নিতে পারে, বাদ বাকিটা আপনার পড়ে থাকে। কিন্তু এইটা কোন কন্ডিশনে? যখন মাটির পিএস মান আপনার 6.5 থেকে 7.2 থাকবে, সেই মাত্রায় বা সেই পিএস মান অনুযায়ী এই খাবারটা নেবে। কিন্তু যখনই আপনার মাটির পিএস মান হাই অথবা লো চলে আসবে, তখন কি হয়, এই ফসফরাসটা আপনার সেখান থেকে যে গাছ নেওয়ার যে ক্ষমতা সেটা একদম হারিয়ে ফেলে। কারণ কি? কারণ হচ্ছে ওই যে ফসফরাস আমরা যেটা মাটিতে দিচ্ছি, সেটা ওই যে ক্যালসিয়াম, জিঙ্ক, আপনার ম্যাঙ্গানিজ, এর সাথে গিয়ে আয়রন, এর সাথে গিয়ে কি হচ্ছে, বন্ড হয়ে যাচ্ছে, শক্ত হয়ে যাচ্ছে, এগুলোকে ভাঙতে পারছে না, তখন ওই গাছ সেটা খাবারটা নিতে পারছে না। তাহলে এই কারণেই আমরা এই যে বারবার কৃষিবিজ্ঞানীরা বলছে যে ডিএপি ব্যবহারটাকে কমিয়ে আনতে, তো এই একটা কারণের জন্য। কারণ আমরা যে ডিএপিটা মাটিতে ব্যবহার করছি সেটা অকেজ হয়ে যাচ্ছে, মাটিটাকে কঠিন শিলায় পরিণত করছে, মাটিটা কঠিন হয়ে যাচ্ছে। আমরা হয়তোবা এখান থেকে নাইট্রোজেনের রেজাল্টটা পাচ্ছি, কিন্তু ফসফরাসের রেজাল্ট কিন্তু আমরা পাচ্ছি না। এবং তার পাশাপাশি এর ব্যবহারটাও আমরা নিয়ে আলোচনা করি, তারপরে একবারে আমরা ন্যানো ডিএপির কথা যাব। এবার এই যে ডিএপি, যেহেতু আমরা এই যে বলছি যে অচল অবস্থায় থাকে, তাই ডিএপিকে কখন ব্যবহার করতে হবে? ডিএপিকে আমরা ব্যবহার করব যখন আমাদের বেসাল ডোজ, যখন আমরা ফাইনাল চাষ করব, বা মাটিতে আমরা যখন যে কোনো ফসল বসাবো তার আগে যে ফাইনাল চাষটা দিই, সেই চাষের সময় আমরা ডিএপিটাকে দিয়ে মাটির সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেবো। আমরা অনেকে একটা ভুল করে থাকি, সেটা কি? সেটা হচ্ছে আমরা যদি আমাদের ফসফরাসের প্রয়োজন পড়ে গাছে, আমরা দেখছি যে না, আমাদের গাছে ফসফরাসের প্রয়োজন আছে, আর ফসফরাসের কিন্তু আমাদের গাছের উপরে ব্যাপক চাহিদা থাকে। আমরা গাছের শিকড় তৈরিতে ফসফরাসের প্রয়োজন, গাছের শক্ত মজবুত কাণ্ডের জন্য এই ফসফরাসের প্রয়োজন, কোষ বিভাজন করে, কোষ তৈরি করে। আমরা ফলের সাইজ বৃদ্ধির জন্য ফসফরাস, বেশি পরিমাণে ফুল আনার জন্য ফসফরাসের প্রয়োজন। তাহলে ফসফরাসের কিন্তু প্রচুর চাহিদা আছে, আর এই কারণেই কিন্তু আমাদের পরবর্তীতেও এই যে গাছ যখন গ্রোথ নিচ্ছে, গ্রোথের পরবর্তীতেও কিন্তু আমাদের এই ফসফরাস প্রয়োজন পড়ে। তো আমরা প্রথমে কি বলছি যে বেসাল ডোজে আমরা ফসফরাসকে ব্যবহার করব, বিশেষ করে ডিএপির কথাই যদি বলি, আমরা ডিএপিকে ব্যবহার করব। তাহলে কি হবে, মাটির সাথে এটা ভালোভাবে মিশে যাবে, এবং পরবর্তীতে এখান থেকে আপনার সারটা, অর্থাৎ যে ফসফরাসটা, এটা গাছ নিতে পারবে। আর ফসফরাস এটা কিন্তু খুব স্লো রিলিজ। আপনি ডিএপিটাকে একবার ব্যবহার করলেন, এটি আপনার মোটামুটি 80 থেকে 90 দিন পর্যন্ত গাছ এখান থেকে ফসফরাসটা নিতে পারে।
আমি কি বলছি যে পরিমাণ আপনি ফসফরাস দিচ্ছেন মাটিতে, তার 30% যদি পিএস মান ভালো থাকে 30% গাছ নিতে পারবে। কিন্তু এই 30% নেবে আপনার 90 দিন পর্যন্ত, একটা লং টার্ম পিরিয়ডের এই ফসফরাসটা গাছ গ্রহণ করে। এবার আমরা যদি দেখি যে পরবর্তীতে আমাদের ফসফরাসের প্রয়োজন, তাহলে সেক্ষেত্রে আমরা কী করি, আবার বস্তা বস্তা ডিএপি নিয়ে এসে আমরা উপরে ছিটিয়ে দিই বা গাছের জমির মধ্যে ছিটিয়ে দিই। তাহলে কি হয়, সেই ফসফরাসটা মাটির উপরেই পড়ে থাকে। এইখান থেকে সেই প্রথম কথাটা চলে আসলাম যে ফসফরাসটা ব্যবহার করলাম আর আমরা দেখলাম গাছ একদম গ্রোথ নিয়ে নিল, গাছের পাতা সবুজে ভরে গেল, কিন্তু আদতেও এই ফসফরাসটা কিন্তু গাছ নিতে পারেনি। ওখান থেকে শুধুমাত্র নাইট্রোজেনটা গাছ গ্রহণ করেছে, ফসফরাসটা সেই রকমভাবেই মাটির উপরে রয়ে গেছে। কারণ ফসফরাস অচল, ফসফরাস চলাচল করতে পারে না। আর যদি আপনি মনে করেন যে তাহলে আমরা যদি গাছের গোড়ায় দিই, শিকড়ের একদম কাছে দিই, তাহলে দেখুন শিকড়ের কাছে যদি আপনি একদম কাছে যদি ফসফরাসটা দেন, যেহেতু এর মধ্যে পিএস মান হাই, তার মানে কি লবণ বেশি, তাহলে সেক্ষেত্রে কী হবে, সাদা শিকড় যেগুলো থাকে গাছের নতুন করে যে সাদা শিকড় তৈরি হয়, সেই শিকড়গুলোকে কী করবে, পুড়িয়ে ফেলবে। তাহলে গাছ খাবার আর নিতেই পারবে না। তাহলে এই যে সমস্যাটা আমরা কিন্তু নিজেরা তৈরি করি এবং আমরা বলি যে হয় সার কাজ করছে না, অথবা আমরা কোথাও একটা ভুল করেছি। তাহলে এই বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাহলে এর সঠিক ব্যবহারটাই জানতে হবে। আমরা যদি ডিএপিটাকে ব্যবহার করি তাহলে শুধুমাত্র আমরা বেসাল ডোজই ব্যবহার করার চেষ্টা করব। পরবর্তীতে যদি আমাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা চলে আসবো এই ন্যানো ডিএপি। এবার আসি আমরা ন্যানো ডিএপির কথা। ন্যানো ডিএপি যার মধ্যে কী আছে, যার মধ্যে 8% নাইট্রোজেন আর আছে হচ্ছে আপনার 16% ফসফরাস। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে, সেটা এটি 100% ওয়াটার সলিউবল এবং এই যে ন্যানো ডিএপির মধ্যে কি আছে, যে কণাগুলো থাকে এগুলো 100 ন্যানোমিটারের থেকেও ছোট কণা, যেটি পাতার স্টোমাটা বা পত্ররন্ধ্রের মধ্যে দিয়ে খুব সহজে গাছের মধ্যে প্রবেশ করে। এবং কি বলছি, এখানে 100% ওয়াটার সলিউবল, তাই এটা গাছ কিন্তু সবটাই নিতে পারে, এখান থেকে নষ্ট হওয়ার মতো কোনো পদার্থ পড়ে থাকে না। এবার তাহলে এই যে ন্যানো ডিএপি, এটা কি আদতেও আপনার এই যে ডিএপির মতো সেম রেজাল্ট দেবে, সেম কাজ করবে? দেখুন, আমরা বলছি যে ডিএপি মাটিতে ব্যবহার করার কথা। এই ডিএপি যেহেতু ওয়াটার সলিউবল নয়, এটি কিন্তু আপনি পরবর্তীতে আমরা যদি ব্যবহার করতে হয় আমাদের, তাহলে কি করতে হবে, ছিটিয়ে ব্যবহার করতে হবে জমিতে। কিন্তু আমরা যে সমস্যার কথা বললাম, যে সমস্যাগুলো, তাহলে আমরা তো পরে আর ডিএপিটাকে উপরে ব্যবহার করতে পারছি না। তাহলে সেক্ষেত্রে আমরা চলে আসবো এই ন্যানো ডিএপিতে। এই ন্যানো ডিএপি আমরা যদি ড্রিপ ইরিগেশনের মাধ্যম দিয়ে আমরা গাছের গোড়ায় দিতে পারি, তাহলে আমরা রেজাল্ট দেখতে পারবো। অথবা সরাসরি যদি আমরা পাতায় স্প্রে করি, তাহলে কি হচ্ছে, পাতায় স্প্রে করলে কি হয়, আমরা জানি গাছ শিকড়ের মাধ্যম দিয়ে খাবার গ্রহণ করে। এবার সেই খাবারটা পাতায় নিয়ে এসে পাতার ক্লোরোফিলে যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে সেইখানে খাবার তৈরি হয় এবং তারপরে গাছের সর্বত্র সেই খাবারটা রিলিজ হয়। এবার আমরা কি করছি, এক ধাপ আগিয়ে যাচ্ছি, আমরা সরাসরি এই ন্যানো ডিএপি অর্থাৎ নাইট্রোজেন এবং ফসফরাসকে আমরা পাতায় দিয়ে দিচ্ছি, যার ফলে পাতায় সরাসরি এটাকে কি হচ্ছে, আপনার পত্ররন্ধ্রের মধ্যে দিয়ে প্রবেশ করে ক্লোরোফিলের মাধ্যমে এটা খাবারটা তৈরি করছে এবং গাছের সর্বত্র ছড়িয়ে পড়ছে। আমরা ওইদিকে কি বললাম, ডিএপির মধ্যে যে ফসফরাসটা থাকে সেটা স্লো রিলিজ করে, কিন্তু এইখানে আমরা যে ন্যানো ডিএপিটা ব্যবহার করছি এটি ফাস্ট রিলিজ করে, কিন্তু এটি অল্প সময় মেয়াদকাল থাকে। আপনি আজকে ব্যবহার করলেন বা আজকে স্প্রে করলেন, আপনি 1-2 দিন মধ্যে অর্থাৎ 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনি এর রেজাল্ট দেখতে পারবেন। আবার তার পাশাপাশি মোটামুটি 5-6 দিন বা 7 দিনের মধ্যে এর যে রেজাল্ট বা কার্যকারিতা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে বা শেষ হয়ে যাবে, নষ্ট হবে না, শেষ হয়ে যাবে। তাহলে আমাদের ফাস্ট রেজাল্ট পেতে হলে আমরা সেই ক্ষেত্রে আমরা এই ন্যানো ডিএপিটাকে ব্যবহার করব। এবং তার পাশাপাশি আমাদের ইনস্ট্যান্ট প্রয়োজন, আমাদের গাছে দেখছি আমরা ফসফরাসের ডেফিসিয়েন্সি আছে, অভাব আছে,
তাহলে আমরা যদি সেই ক্ষেত্রে এই ডিএপিটাকে ব্যবহার করি, তাহলে সেক্ষেত্রে এই ডিএপির পূর্ণ ঘাটতি যেটা সেটা পূর্ণ হয়ে যাবে। তার পাশাপাশি এই যে আমরা বলছি যে কথাটা, যে আমরা ডিএপির ক্ষেত্রে দেখেছি মাটির পিএস মানকে হাই করে দিচ্ছে, মাটির পিএস এর তারতম্য ঘটাচ্ছে। তাহলে ন্যানো ডিএপি কি তাই? একদমই না। ন্যানো ডিএপি আপনার কোনো রকম মাটিতে তার যে পিএস মান তার উপর কোনো রকম ব্যাঘাত ঘটায় না, এটি সরাসরি গাছের মধ্যে এর কার্যকারিতা দেখতে পাওয়া যায়। তাই এটি কিন্তু আমাদের মাটির পক্ষে একদম সেফ। তাহলে এই যে কৃষি বিজ্ঞানীরা বলছে যে আমরা 1 বস্তা ডিএপির জায়গায় 500 ml আমরা ন্যানো ডিএপি ব্যবহার করলে সেম রেজাল্ট পাবো, তাহলে এটা কতটা যুক্তিযুক্ত? দেখুন, আপনি যদি আপনার জমিতে যেহেতু অনবরত আমরা ডিএপি দিয়ে আসছি, তাহলে আপনি হট করে একজন, ধরুন কেউ নেশা করে, একদম সিম্পল ভাষা, কেউ নেশা করে, আপনি বললেন কালকের থেকে তুমি আর নেশা করবা না, আপনি বন্ধ করে দিলেন, সে ঠিক থাকবে কি থাকবে না? দেখবেন সে পাগলের মতন হয়ে যাবে। কেন হয়ে যাবে? তার নেশাটাকে কাটাতে হলে তাকে ধীরে ধীরে তাকে নেশা থেকে ছাড়তে হবে। ঠিক সেই রকমভাবে আপনি ডিএপিটা অনবরত ব্যবহার করে আসছেন, তাহলে হট করে আপনি যদি এই যে আমরা সিম্পল এই কৃষকের ভাষায় যদি বলি যে আমরা এই যে এত বলি যে জৈব পদ্ধতিতে চাষ করতে, জৈব সার দিয়ে চাষ করতে, আপনি রাসায়নিকটাকে বন্ধ করে দিয়ে জৈব পদ্ধতিতে চাষ করে দেখবেন যে আপনার সেখানে কি পরিমাণে ঘাটতি আসবে। ঠিক সেই রকমভাবে আপনি ডিএপি যেটা সেটাকে যদি সম্পূর্ণ বন্ধ করে দিয়ে ন্যানো ডিএপিতে চলে আসেন, তাহলে কিন্তু আপনি সেই রেজাল্ট পাবেন না। আপনাকে এখানে কি করতে হবে? তাহলে দুটোকে কম্বিনেশন করে চলতে হবে। আপনি বেসাল ডোজে ডিএপি সার এবং তার পরবর্তীতে আপনার মাঝে মধ্যে যেটা প্রয়োজন পড়বে সেই অনুযায়ী, প্রয়োজন কখন পড়বে? এক হচ্ছে যখন গাছের গ্রোথ স্টেজ থাকবে, সেই সময় আপনাকে এই ব্যবহার করতে হবে, স্প্রে করতে হবে ন্যানো ডিএপি। আবার ঠিক ফুল ফল আসার আগে, আগে বলতে কতদিন আগে? যখন গাছে ফুল ফল আসবে ঠিক তার 10 দিনের আগে আমরা ব্যবহার করব বা স্প্রে করব এই ন্যানো ডিএপি। তাহলে আমাদের পরবর্তীতে এই যে ফসফরাসের যে ঘাটতিটা সেটা পূর্ণ হয়ে যাবে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল ফল আসবে। এই যে তাহলে আমরা বলছি যে ডিএপির কথা, আরেকটা স্টেজ আমরা ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে ফলের যখন সাইজ বৃদ্ধি হবে সেই সময় কিন্তু ফসফরাসের চাহিদা থাকে, তো সেই সময় আমরা ব্যবহার করতে পারি। তাহলে আমরা কি করব? যেখানে আমরা 1 বস্তা ডিএপি সার ব্যবহার করতাম সেখানে আমরা অর্ধেকটা ডিএপি সার ব্যবহার করব এবং বাকি সময়টা আমরা স্প্রের মাধ্যমে এই ন্যানো ডিএপিটাকে ব্যবহার করব। এবার ন্যানো ডিএপি ব্যবহারের ক্ষেত্রে আপনি আপনার ফসলে স্প্রের মাধ্যমে যেমন ব্যবহার করতে পারেন, তার পাশাপাশি আবার বলা হয়ে থাকে আপনি সিড ট্রিটমেন্ট করতে পারেন। 1 কেজি বীজের জন্য 5 ml আপনি ন্যানো ডিএপি দিয়ে সেই সিডটাকে আপনি ট্রিটমেন্ট করলে কি হবে? এর যে জার্মিনেশন রেট সেটা ভালো আসবে। পরবর্তীতে এই যে সিড ট্রিটমেন্ট করার ফলে আপনার যে বীজের গায়ে যে ফসফরাস এবং নাইট্রোজেনের যে কণাগুলো, অণুগুলো রয়ে গেছে, এগুলো কী হবে? যখনই গাছের নতুন শিকড়টা বাইরে বেরিয়ে আসবে, সে খুব ফাস্ট সেই ফসফরাস এবং নাইট্রোজেনটা পাবে, যার ফলে এর যে গ্রোথ সেটা আলটিমেট ভালো পাওয়া যাবে। এবং তার পাশাপাশি আমরা যদি চারা শোধন করি, চারা শোধন বলতে দেখা গেল আমরা যে কোনো ফসলে যখন চারা জমিতে বসাই তার আগে আমরা শোধন করে নিই, তো সেই জায়গায় যদি আমরা এই ন্যানো ডিএপিটাকে ব্যবহার করি, আমরা সেইখানে 1 লিটার জলে 5 ml পরিমাণে যদি মিশিয়ে ব্যবহার করি, সেক্ষেত্রেও কিন্তু আমরা সেই যে চারার গ্রোথ সেটা অনেকটা ভালো দেখতে পাবো। এছাড়া যদি আমরা স্প্রে করতে যাই, তাহলে সেক্ষেত্রে স্প্রের ডোজ বলা হয়ে থাকে আপনার মোটামুটি 1 লিটার জলে 3 থেকে 4 ml পরিমাণে আমাদের ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু আমরা ভালো রেজাল্ট দেখতে পাবো। তো এই যে বিষয়গুলো আমাদের কি করতে হবে? কম্বিনেশন করে চলতে হবে, তাহলে কিন্তু আমরা এর যে রেজাল্ট এটা কিন্তু ভালো পাবো। আপনারা যদি চান যে একবারে ডিএপিটাকে বন্ধ করে দিয়ে, দানা ডিএপিটাকে বন্ধ করে দিয়ে আপনি ন্যানো ডিএপিতে চলে আসবেন, তাহলে আপনার ফসলের বা ফলনের কিছুটা ক্ষতি কিন্তু আপনার হবে। তো একবারে যাবেন না, আস্তে আস্তে সেটাকে কমিয়ে আনুন, কনভার্ট করুন, অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। বারবার আমাদের জমিতে যেহেতু আমরা এই যে বলছি ডিএপি সার ব্যবহার করে মাটিটাকে কী করছি? লক করে দিয়েছি, মাটি কঠিন হয়ে গেছে, তো সেই জায়গায় আপনি জৈব সারটাকে ব্যবহার করুন।
আপনার মাটি আগের মতো আবার মুলায়ম হয়ে যাবে। যাই হোক প্রিয় কৃষক ভাইয়েরা, আশা করি এখানে আমরা ডিএপি এবং ন্যানো ডিএপি নিয়ে যে কনফিউশনগুলো ছিল আমি আপনাদের সামনে ক্লিয়ার করতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে একটি লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন, আর কেউ জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে যে পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।